দিয়া যে বেতন করে লক্ষ লক্ষ মুসলমানের চাকরির জন্য গাছতলায় দাঁড়াবে। এই যে রেনেসা, সেটা হচ্ছে 1835 সাল থেকে ইংরেজিকে রাষ্ট্রভাষা। এই রাষ্ট্রভাষা করার আগে এই ক্ষেত্রটা তৈরি হয়েছে। হিন্দু ধর্মের সকল অবদানই খারাপ, এটা না। কারণ এখানে রাধারাম সিকদার বেরিয়েছে, এখান থেকে আপনার ফেরিচাঁদ মিত্র বেরিয়েছে, এখান থেকে রামতুল্লাহ বেরিয়েছে, আর অনেক বক্তব্য লোক বেরিয়েছে, মাইকেল ওখান থেকে বেরিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলা যে বেঙ্গল রেনেসা, বেঙ্গল নেই, বড় হিন্দু ব্রাহ্মণ্যবাদী রেনেসা। এই রেনেসার থেকে 80 বছর পরে একটা অপমানিত, লাঞ্ছিত, নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, পরাজিত, পরাভূত, পর্যগ্রস্ত, ধ্বংস হয়ে যাবে একটা জাতি 1899 সালে তার জন্য একটা গিফট উপস্থিত করা। সেই গিফটের নাম হল কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের আগমনের ভেতর দিয়ে আসলে বাঙালি মুসলমানের লিটারেচারের, কালচারের, মিউজিকের একসঙ্গে জাগরণ হতে হবে। এই জাগরণের আগে যারা ছিলেন তিনি বিশাল সিন্ধুর মতো মহাকাব্য লিখেছেন। গদ্যে লেখা পৃথিবীর একমাত্র মহাকাব্য বিশাল সিন্ধু, এটা তিনি লিখেছেন। কোন সন্দেহ নেই। বেগম রোকেয়ার মতো মহিষী আজ আছেন, তার আগে কায়কুমাত আছেন, ইসমাইল হোসেন সিরাজি আছেন। কিন্তু মাথায় রাখতে হবে তারা কিন্তু আইল্যান্ডের মতো বিরাট আইল্যান্ড, সুন্দর সুশোভিত, জাতিকে একসঙ্গে জাগিয়ে তোলার জন্য যে ছট কাটা দরকার ছিল, যে ঢাক কাটা দরকার ছিল, মৃত্যুবরণে যাওয়া, আইসিইউতে পড়ে থাকা আত্মাকে জাগানোর জন্য শক্তিটা দরকার ছিল, যে কৌশলটা দরকার ছিল, এগুলো তাদের ছিল না। এই যে নজরুলের আগমনের ভেতর নজরুল 1920 সালে কলকাতায় ইন করলেন, একসঙ্গে বাঙালি মুসলমান যে ঘটল। ভোরের পাখির কলরবের দিন সে এখন প্রকাশ্য বিবাদ এলেন, দেখলেন, জয় করলেন। এই যে জাগরণ, সেই জাগরণের ফসলই কিন্তু পরবর্তীকালে আজকে যে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলি, সেটা আমাদের লিটারেচার, আমাদের কালচার, এই দুটো ক্ষেত্রে আমাদের ফাদারের নাম হলো কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম না হলে আমরা এখানে আসতে পারতাম না। আরেকটা জিনিস, তিনি ভাষা বিদ্রোহ, ভাষা বিদ্রোহ নজরুলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাষা বিদ্রোহ। উইলিয়াম করে যে কৃত্রিম, আর্টিফিশিয়াল, সিনথেটিক ফাইবার দ্বারা ল্যাঙ্গুয়েজকে তৈরি করা হয়েছিল, সেই ল্যাঙ্গুয়েজকে অস্বীকার করে তিনি সমাজের 52% মানুষ যাদেরকে নাকচ করে দেওয়া হয়েছিল, সে 52% মানুষের ভাষা নিয়ে আসবেন। অগ্নিবীরের খুললেই দেখবেন দাঁড়িয়ে মুখে সারি গান লাশারি আল্লাহ, গান দাঁড়িয়ে তরির পাকামাঝি মাল্লা, দাঁড়িয়ে মুখে সারি গান লাশারি আল্লাহ। এই জিনিস বাংলা মুসলমান সাহিত্যে চলে আসলো, অবলীল, অসাধারণ কবিতা। নীল সিয়াসমান লালের আল দুনিয়া, মোহাম্মদ লালদারি কুনকিয়া কুনিয়া, দুটো চরণের মধ্যে একটা বাংলা শব্দ নেই, কিন্তু অসাধারণ মিশ্রণ। প্রতিটা বলে যে বাঙালি মুসলমানের কালচার, বাঙালি মুসলমানের জীবন, তার সংস্কৃতি, তার ধর্মাচার, তার বিশ্বাস, তার জাতিত জীবনের ঢং, কোলাহল, বেদনা, সমস্ত কিছু এই জায়গায় আমি মনে করি যে ওদের সুবিচার করতে নজরুল খুশিটা, কিন্তু সেটা আমি মানছি। কাজে এই প্রশংসার, এই প্রবণতা যে প্রশংসা করছে, আমার কাছে মনে হচ্ছে কথা, আমি একজন মুক্তিযোদ্ধা, 69 গণান্তরণ করেছি, 71 মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, তারপরে আপনার 90 গণঅভ্যুত্থান দেখেছি। যতগুলো ধাপ আছে সবগুলো ধাপে অংশ নেওয়ার সুযোগ আছে। এই ধাপগুলোর ক্ষেত্রে বারবার বাংলাদেশের মানুষ অত্যন্ত প্রত্যাশা নিয়ে, আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে মানুষকে ভোট দিয়েছে, চলে গেছে। তার দুঃখের দিন কিন্তু মানুষ যে অন্ধকারে ছিল সে অন্ধকারে আছে। বোতলের লেভেল পাল্টে গেছে, বোতলের ভেতরের জিনিসপত্র একই, বোতলটাও সেম, কিন্তু লেভেলটা পাল্টেছে। আগে ছিল মুজিব, আগে ছিল ভাইলুকা, তখন আছে মুজিব খান। মানুষের এই যে পাল্টানো, এই সময়ের যে ঘটনাগুলো ঘটলো, আমাদের দেশে কি বলেছিলেন যে অস্ত্রদামা দেওয়া যাদের কাজে ফিরে যাও, আমরা কিন্তু চলে গেছিলাম। মুজিবকে বিশ্বাস করেছিলাম, শেখ মুজিবকে আমরা বিশ্বাস করেছিলাম। তিনি জাতির সঙ্গে প্রকাশ্যে সাংবিধানিক ভাবে তিনি মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, কোন সন্দেহ নেই। যারা এসব
পুডিং মুডিং দেয়া ইয়ের আরব দেয়া ওই কুইনের খাওয়ানো লাগে চিনির প্রলেপ দেয়া বিতরণ করে এগুলো হলো কাপুরুষ, এগুলো হলো নিজের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আসলে জানে না, মূর্খ। মূর্খদের কথা আমাদের শোনার সময় নেই। আমাদের শুনতে হবে সচেতন সৈনিকের কাছে, কারণ সৈনিকদের বাংলাদেশটাকে রক্ষা করবো ভবিষ্যতে। আমরা সেদিন হেরে গেছিলাম 72 সালে শেখ মুজিবের ভাই না, শেখ মুজিব বললেন যে দেশে আইনের শাসন ফাসন কিচ্ছু চলবে না, দেশে চলবে মুজিবের শাসন। ফ্যাসিবাদের গাছ তো ওইখানে রোপণ হলো। তারপরে ফলটা কি? ফলটা হলো ভয়াবহ রকমের দুর্ভিক্ষ। 74-এর দুর্ভিক্ষে মুক্তিযুদ্ধ করতে অর্জিত একটা দেশ 15 লক্ষ লোক না খেয়ে মারা গেছিল। আমার নিজের জেলা কুড়িয়ালে 5 লাখের উপরে বেশি লোক মারা গেছিল। আমাদের এই মূর্খ, আমাদের দায়িত্ব এবং দায়বদ্ধ কমিটমেন্টলেস লেখক কবিদের রচনার মধ্যে 74-এর দুর্ভিক্ষের উপর 10টা বই দেখাইতে পারবেন? আমি হাতের কবজি কেটে লেখা ত্যাগ করছি। ন্যারেটিভ তৈরি হয় না। ন্যারেটিভ তৈরি করতে হবে লেখক কবিদের। 73 সালে আবহাওয়ার একটা লাইনটা কি? স্ট্যান্ডার্ড কাঁধে নিয়ে হেঁটে যায় 1973 সাল। একটা লাইনের ভেতর দিয়ে একটা সময় কিন্তু ধারণ করে দিয়েছে। এই কাজটা আমাদের নবকুশ করলে হতে পারে। এরা যারা করছে সুবিধাবাদের কাছে পুরো ঘষাঘষি করে যাচ্ছে। একটু যদি একটা বই লেখা একটা কিছু করে যদি বলে উঠা যায় সরকার, তাহলে ধরে নিয়েছিল পৃথিবীতে এরপরে আর কোনো সরকার আসবে না। এরা এই একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হলো ভাই এরা আমাদের বউরা, আমাদের মায়েরা যাবে, মায়ের পরে বলতে তোর দরকার তুই বাড়িতে থাক। আমাদের বাড়িতে বসে বসে ভাজা ঝাল মরিচ দিয়া, মুড়ি দিয়া, পেঁয়াজ দিয়ে খাও, চা খাও। এটা আমাদের বেশিরভাগ সংসারের কান্না। মায়েরা জানে, আমাদের বোনেরা জানে যে তার সন্তানটা হারাই গেলে ক্ষতিপূরণ করার জন্য কেউ আসবে না, আসে নাই। আমাদের আরেকটা সোশ্যাল কমিটমেন্ট না থাকে, দায়বদ্ধতা না থাকার ফলে এই দুর্ভিক্ষ নিয়ে আমরা কোনো কাজ করি। চতুর্থ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়। আমাদের কবিতাদের ভূমিকা কি? কাপুরুষের চেয়ে জনসৃষ্ট হয়, সরীসৃপ মনে হয় বাংলাদেশের কবিদের বেশি থাকলে। দেখলেই কি পৌরুষ না থাকলে, দীপ্ত তেজ না থাকলে, তার মধ্যে সংবেদনশীলতা না থাকলে, তার মধ্যে স্বপ্ন না থাকলে, তার মধ্যে যদি ভীষণ থাকে না, মিশন নাই, ভিশন নাই, টার্গেট নাই, এম নাই, গোললেস, মিনিংলেস জীবন যাপন করা সবাই। এই মিনিংলেস টার্গেট থেকে আমরা মিলিয়ে আসতে হবে। গাদা গরুর মতো সাধারণ জীবন থেকে কি করবে? কচ্ছপের মতো আপনার 200 বছর আছে, ফালতু। এই জীবনের দরকার নেই। যে কোনো পার্সেন্ট পুরুষের মতো আছে, পুরুষ মানে মেয়েদেরকে ছোট করছে না, এটা চেতনার কথা বলছে। পৌরুষ দীপ্ত তেজ নিয়ে বেঁচে থাকা, প্রযুক্ত মাত্র ধরেন 20 বছরের সাহিত্য জীবন, তার মধ্যে 10 বছর সঙ্গীত, 10 বছর সাহিত্য। যা দিয়ে গেছে আন্দোলনে বোঝেন না, মাঠ কাঠ আপনি যত সাহিত্য বলেন, আপনি যত চিন্তা করেন না কেন, মাঠ তো বুঝলেন। আমার কলকাতার বলতে বলে দাদা কি হচ্ছে, আমি কি হচ্ছে কয় যে তোমাদের ওখান থেকে ঢেউ এসে আমাদের এখানে আছড়ে পড়েছে। আছড়ে পড়ে কি হলো? সারা ভারতের মেয়েরা সব রাস্তায় নেমে এসে তার গান গাচ্ছে, কি জানো? আমি কি গাই? জাগো গাড়ি জাগো বন্দি শিখা, এই গান গায়ে বেড়েছে সারা ভারত। তাহলে তার তো তোর সমস্যা, হা হা সমস্যা কেন? এটা নজরুলের, ভারতের ছেলেমেয়েরা নজরুলের গান গেয়ে রাস্তায় বিক্ষোভ করতেছে, ওর একটু লাগে, একটু পশ্চাৎ দেশে কি ব্যথা। এই যে আপনার এই জিনিসটা কেন হয়েছে, তারপর সেই জিনিসটা তার মধ্যে ছিল অপরিহার্য প্রাসঙ্গিকতা। এই জিনিস আমাদের কবিতাকে ধরতে হবে, ন্যারেটিভ তৈরি করতে জানতে হবে। এবারের বিপ্লবের যেটা আমার একটু ভালো লাগছে সেটা হলো ছেলে মেয়েরা ঘরে ফিরে যায়। যদি ঘরে ফিরে যেত আমাদের কবিতাদের মতো, যে এইটা বিপ্লব হয়ে গেছে 5 তারিখের বছর রাস্তায় লেগেছে, তুই একদিন কইয়াছিলি হঠাৎ করে বিপ্লব হয়ে গেছে 5 তারিখের পরের বিপ্লব। এই আপনার ছেলেরা যদি না থাকতো তাইলে এই যে আপনার সেনাবাহিনীর ভেতরে ঝামেলা হয়েছিল সেটা সম্ভব যেত। ছেলেরা না থাকলে আপনার যে আমাদের হারালি বিচারপতি গুলো, এই সুর গুলো বাংলাদেশের এই সুবিধাভোগী সম্প্রদায়, তারা যে কুটা করতে চেয়েছিলেন, কু দিয়ে কি আপনি রবীন্দ্রসঙ্গীত শুনে থামাইতে পারতেন?
আপনার তো কান ধরতে জানতে হবে, কানের ভেড়ি ধরতে জানতে হবে। এটা ভদ্রলোকের ভাষা মানে বিপ্লবের ভাষা। আর ভাষণে বলছে বিপ্লব করে দিনের বাড়ি না, বিপ্লব হলে একটা বিরাজমান হিংস্র সমাজ ব্যবস্থাকে সমূলে উৎপাদন করে সেখানে নতুন সমাজের গাছ রোপণ করা। এটা ভদ্রতা দিয়ে হবে না, রবীন্দ্রসঙ্গীত গেলে হবে না। আপনি কুকুর আপনারা কামড়াচ্ছেন, আপনি কুকুরকে বললে যে আমাদের বাংলাদেশে দণ্ডবিধি 310 ধারা করে অন্যকে বিনা কারণে কামড়ানো অন্যায়। কুকুর কি করবে? কুকুর বলবে যে মন্দির মন্দির করে কি? তো এটা আপনাকে বুঝতে হবে। এগুলো হতো না, আনসার গুলো ঘরে পাঠাইছে, গোপালগঞ্জে আনসার শিখলে ঠিক হয়েছে। আরো ঝামেলা পাঠাচ্ছে, নানান জায়গায় ঝামেলা তৈরি হচ্ছে। এই ঝামেলাগুলো মোকাবেলা করার জন্য পর্যাপ্ত ম্যানপাওয়ার তাদের ছেলেগুলো মাঝে আছে বলে এগুলো দরকার নইলে এত কোনো প্রতিবিপ্লব হয়ে সবচেয়ে বিভিন্ন বীর স্বাধীনতা অর্জন করে খুবই কঠিন কাজ। তার চাইতে কঠিন কাজ এটাকে রক্ষা করা, সংরক্ষণ করা। এই সংরক্ষণ করার ক্ষেত্রে কবি লেখকের একটা ভূমিকা আছে। আমার রসুল যুদ্ধে যাওয়ার এই কবিদেরকে বলতেন কবিতা বলেন। পৃথিবীতে আর একজন ধর্ম প্রচারের নাম বলেন যিনি মসজিদের মধ্যে মেয়েরা পড়া দিচ্ছে কবিতা পড়ার জন্য। আছে পৃথিবীতে নজর নাই। তো কেন করেছেন তিনি? কোরআন শরীফে কোন পেশা নিয়ে একটা লাইন, একটা পেশা করে সূরা আস্তে একটা সূরা সূরা কি বলছে সেখানে? বলছে যে সেই সব তুমি কি দেখো যে সেই সমস্ত লোক সেটা দিকে ওরা নিজেরা বিভ্রান্ত অবৈধ বিভ্রান্ত উপত্যকা বিভ্রান্ত অবস্থায় ঘুরে করে, যেটা বাংলাদেশের কবিদের বেশিরভাগটা ঘুরে করে এদের আপনাকে বলে পিঠ ধরে বলে মা রাখে কলকাতা দাদা দেখলে বেউস দাদার সাথে ছবি তুলল, চোদ্দ সিদ্ধার কাছে চলে যায়, দাদার সাথে ছবি তুলেছে, দাদা দেখলি পিঠ। এই যে আমাদের এই অবস্থাটা, সেখানে বাকি কবিদের অবস্থাটা তো শক্ত। আপনাদের ওখানে কি বলা আছে? তবে তাহাদের কথা ভিন্ন, যাহারা সত্য পথপ্রাপ্ত এবং অত্যাচারিত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করছে। ওরা আপনাকে নির্দেশ দিচ্ছে অত্যাচারিত হওয়ার পর তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। আপনি শান্তি দেওয়া দিলেন হবে না। আমি গেছি আমাদের সাইফুর রহমান সাহেব মন্দির ফিনান্স মিনিস্টার, আমি তো নজরুল ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডাইরেক্টর। আমি বললাম যে আমি আমাদের মন্ত্রীকে বললাম যে আমার নজরুল ইনস্টিটিউটের বাজেট হলো সবচেয়ে পুরো বাজেট, জাতীয় পরিণামের প্রতিষ্ঠান কালচার মিনিস্ট্রি সবচেয়ে নিম্নতম বাজেটের প্রতিষ্ঠান হলো নজরুল ইনস্টিটিউট। না রিসার্চ করা যায়, না বুকে স্ট্যান্ডার্ড করা যায়, না একটা ভালো প্রোগ্রাম করা যায়, টাকা তার বেতন দিতে আমি জিনিসপত্র তৈরি করে গেলাম খুব ভালো মানুষ। হ্যাঁ কি খেয়াল লাগিয়ে তুমি আসছো? আমি স্যার আমি নজরুল ইনস্টিটিউট থেকে আসছি স্যার। হ্যাঁ কি? আমি এই বাজেটটা বাজেট তোমরা ওখানে কি না? আমি নজরুলের সাহিত্য নিয়ে চর্চা করি, নজরুলের গান শেখাই, ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ নেই, স্টাইপেন্ড নেই, এটা নেই এটা নেই। অনেকক্ষণ দাম নিয়ে তখনও কবি তোমার একটা কথা বলি, হারমোনিয়াম বাজাইয়া আমি ভিক্ষা করিয়া থাকার দায়িত্ব সন্তোষ থাকিয়া, আর তোমরা হারমোনিয়াম বাজাইয়া এই হারমোনিয়াম বাজানোর জন্য আমাকে টাকা দিতে হবে। এটা দেব হারমোনিয়াম টাকা দিতে আমি তাহলে কনভিন্স করতে পারলাম। এই যে অবস্থাটা, এই অবস্থাটা বের হতে হবে আমাদের ন্যারেটিভ। ছেলে মেয়েগুলো রাস্তায় আছে একটা সুবিধা, খালি ক্ষমতার পিছনে পদবীর পিছনে ভাবিত না হয় না। আর এই যে চতুর্থ শ্রেণীর কিছু জিনিস আছে এগুলো সম্পর্কে কবি লেখককে সচেতন হতে হবে। ক্রেশ দোকান আছে, কিছু ক্রেশ দেওয়া প্রচুর দোকান আছে বাংলাদেশে, ক্রেশ দেয়। আমার বাসার মধ্যে 400 উপরে ক্রেশ আছে। আমার বউ প্রতি সাইবার করলে ভালো তাহলে ঘরে আবর্জনা করে দুধ মুখে খাইতেছে থাকলে জিনিস দিয়ে দেয় এগুলো আমি কি করবো? মিনিংলেস অর্থহীন মানে কারণহীন কিছু নবী, কিছু খ্যাতি ভিক্ষুক, কিছু ভিখারি, কিছু কাঙাল, কিছু ল্যাংড়া, কিছু লুলা, এগুলো নিয়ে বেড়ায় গাড়ি নিয়ে ঘুরে। আমি আসলে একটু বেঁচে পেলাম, এটা নিয়ে ছবি তুলি এই রামসাগর করে মানুষ করার দায়িত্ব আমাদের দিতে হবে। এগুলো পরিষ্কার রামসাগর, এগুলো সুস্থ ধারে ফিরিয়ে আনতে হবে। লালসার ভিড় করে কটকট করে ওকে সুস্থ ধারে ফিরিয়ে এনে আবার মানুষ করতে হবে।
খানাটার ছবিটা দেখে নিলেন, আবার তোরা মানুষ হন। আরেকটা হলো যে এই যে বিপ্লব, এই বিপ্লব কিন্তু হাতছাড়া হয়ে যাবে, চারিদিকে আলাদা ফুটে উঠছে, কারণ মাথাগুলো আপনি ফেলেছেন, শরীরের ভেতরে গিজ গিজে পোকামাকড় ফ্যাসিবাদের দানব শরীরের ভেতরে দোষরা গিজ গিজ করতেছে। জল্লাদের পরবাজি হয়ে গেছে। তো এই পোকামাকড় বিধ্বংসী অবস্থা থেকে যদি বাংলাদেশে সেভ করতে হয়, তাহলে আমাদের মেনে নিতে হবে এই বিপ্লবের আকাঙ্ক্ষা কি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কেন শত শত ছেলেমেয়ে প্রাণ দিল, এইগুলো নিয়ে আমাদের বয়ান তৈরি করতে হবে। বয়ান তৈরি করলে মনোজগৎটা প্রশিক্ষিত হয়ে উঠবে। আর আমি কবিতা বাংলাদেশকে বলবো, খালি কবিতার স্বাধীনতা বাড়ানোর সাথে সাথে দয়া করে এই বাস্তব পৃথিবীর সাথে আমাদের কবি লেখকদের সম্পৃক্ত করতে হবে। মাথায় রাখতে হবে যে নজরুলের ওই লাইনটা, যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতে মুঠোয়। এখন কবি বিশ্ব ইতিহাস পড়েই পৃথিবীতে এই মুহূর্তে কোথায় কি ঘটতেছে জানেন না। সারাদিন কবি মিলে ঝোলা একটা কাঁদেলে ঘুরে কবি হবে কবি। আমাদের ভাই ছিল ইসুফ শরীফ, ইসুফ পাশা, পাশাতে মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, বাংলা মডেল ওনার নামে ওভার ব্রিজ ফেলা হয়েছে। তো পাশাটা আমাকে হেলে বলতেছিলাম কবি কবি, আপনি ছিলেন তারপরে কাছে তুমিও আমাকে বলো কবি কবি, আমি এতে কি লাভ হবে? সবাই জানবো যে আমরা কবি, বুঝছো না? সবাইকে জানাই দাও আমি তোমাদের দেখলাম বলবো কবি কবি, তুমি যাবে বলবো কবি কবি। এরপরে যেটা হবে, আমরা যখন পরস্পরে বলা শুরু করবো তখন আমাদের কবিগুলো সম্পাদন, বুঝতে এটা একটা কৌশল, সেই কৌশল আমাদের শেখা দরকার। সেই জন্য যেটা করতে হবে ন্যারেটিভ তৈরি করতে। আর হলো এই যে শহীদ গুলো প্রাণ লাগছে, একটা দ্রোহের কবিতা হয়েছে আমাদের সীমান্ত এটা একটা ভালো কালেকশন, যেটার মধ্যে অর্ধেক কবিতা হলো আমাদের এই রেভলিউশনের 13,000 বছর আগে হয়েছে। আরব জাতিরা যখন ওই শিশু সন্তান, মহিলা, বাচ্চা শিশুরা মাটিতে পুঁতিয়ে ফেলে, অর্থাৎ এটাকে কোন সময়টা ভূমিকা ভূমিকা যদি না থাকে তাহলে এটা যথার্থ হয়। যথার্থ করতে হলে আপনি কোন সময়টাকে 69 আন্দোলনে ধরছেন, নাকি 71 মুক্তিযুদ্ধে ধরছেন, নাকি 24-এর বিপ্লবে ধরছেন, এর মধ্যে মানবে। যাই হোক, আপনাদেরকে শুধু কবিতা লিখলে চলবে না, আপনাদেরকে প্রত্যেকটি পাতায় পাতায় নিঃশ্বাসে প্রশ্বাসের সঙ্গে আপনাকে মিলাতে হবে। আপনার জনগণের ভাষা বুঝতে হবে। আপনার সীমান্ত হত্যাকাণ্ড হচ্ছে আপনার বাংলাদেশের কবিদের ভূমিকা জিরো। গুগল, গুগল মানে কি? আমরা যেখানে গুগল বলি তাকে বলা হয় গুগল। গুগল একটা কবি, গুগল মানে কবিতা মেনে আপনি ন্যারেটিভ তৈরি করতে হবে। আপনার লোকের সীমান্ত মারা যাচ্ছে অন্যায় ভাবে, তার বিরুদ্ধে কবিতার কোনো দায়িত্ব নাই। কবিরা কি খালি সারাক্ষণ ঘাস ফুল লতা পাখি, ঘাস ফুল লতা পাখি নদী, ঘাস ফুল নদী পাখি নদী, ছড়া বাংলাদেশের ছড়া পড়ে পড়ে ক্লান্ত হয়ে যায়। জঘন্য জঘন্য মনে করে একই ছড়া 100 লিখতেছে, একই রকম নাম, একই ভাষা, চাঁদ তারা ফুল পাখি নদী, চাঁদ তারা ফুল পাখি নদী। আর কত এই ঘাসটা বানো দাঁড়িয়ে তো ঘাসে বন্ধ হয়ে যাচ্ছে, এই যদি বেরোতে হবে আমাদের। তো নদী পানির দ্বারা আপনি নির্যাতিত হচ্ছে, পানির বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর ফটক আমাদের উচ্চ করতে রাখে, ফটক বলে সেই কি বলছে, সৌরভীর তুচ্চরিনা ফারাক খাওয়া ফারাক খাওয়া, এই বেটা লিখতে পারলো। আমরা তারপরে অত্যাচার তন্ত্র থেকে অত্যাচারটা হল নাই, কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা তিনি তো নবী না, তিনি কবি, তিনি সম্মুখে দেখতে পান। আমরা দেখতে পাই, আমরা অন্ধ, আমরা বধির, আমরা স্বার্থপর, আমরা জঘন্য, আমরা কাতর, আমরা কাকুতি মিনতি প্রাপ্তি, জাতীয় কাকুতি মিনতি প্রাপ্তি। হ্যাঁ, ভোর পাল্টাইতে হবে, ভাষা পাল্টাইতে হবে, ড্রেস পাল্টাইতে হবে। আপনার জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি আপনার সাহিত্যে না থাকে, সেই সাহিত্য চুলেতে দিয়ে ভাবি হিসাবে ব্যবহার করে। গ্রাম দেশে চুলেতে দিলে গরিব নষ্ট কমে যাবে, বোঝার জিনিসটা এখনো দরকার। আপনার সঙ্গে যদি আপনার আদর্শের সম্পর্ক না থাকে, আপনার সাহিত্যের সঙ্গে যদি দেশের সম্পর্ক না থাকে, আপনার সাহিত্যের সাথে জনগণের সম্পর্ক না থাকে, সেই বোঝার ফল দিয়ে আপনি কি করবেন? মুসলমান তো প্রচুর আছে, 30-এর দশকের ক্যামেরাদের পায়ের তলায় বসে বসে
হাতে টানা করে মাতৃভোগের দিকে টানা। সমস্ত অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কবিদের কর্তব্য। অল্প নয় আপনাদের উদাহরণের অবস্থা দিয়ে আমার মায়া লাগতেছে। 30 সেকেন্ডের মধ্যে 30 মিনিট নামাজ আর সালাত, খাওয়ার আগে সালাত করে নিলে খাওয়াটা ভালো করে খেতে হবে। সভাপতির বক্তব্য আছে মোজাই তো দীর্ঘদেহী মানুষ, তুমি মোটামুটি 1.5 মাইল লম্বা হরণ নেই মোটামুটি হয়ে যাবে। ও আমাদের আরো দেন মোজাই তো মুক্তিযোদ্ধা অত বক্তব্য। যাই হোক, ভালো থাকবেন। আমার একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কবিতা বাংলাদেশের কাছে 365 প্রকারের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমাদের বোর্ডেনে আসতো, তো বোর্ডেনদের জন্য নজরুলের একটা লাইন করে দায়িত্ব শেষ করে দিব। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী গিরিছে রূপে রূপে সঞ্চার, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিষ্ঠে হয়েছে মধুর, পুরুষ এসেছে মধুর হিসাবে, নারী জুগিয়েছে মধুর। তারপরে খেয়ালের বসে তোমার জন্ম দিয়েছে বিলাসী পিতা, নবকুশে বলে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। কোন কালে এক হয়নি গজয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে আবেগ হৃদয়হীন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।